হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মানিক্স টেক ওয়ার্ল্ডের মাইক্রোসফট ওয়ার্ডের প্রফেশনাল কোর্সে আপনাকে স্বাগতম। আমরা গত পর্বে দেখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কিছু জিনিস এবং কিছু টুলস বিষয়ে আলোচনা করছি। তো আজকের দ্বিতীয় পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পরবর্তী টুলসগুলো বিষয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতেছি। তো গত পর্বে আমাদের আলোচনা হয়েছিল ফন্ট সাইজ, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রড, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, ইনক্রিজ এবং ডিক্রিজ ফন্ট সাইজ। তো আজকে আমরা পরবর্তী টুলস আলোচনা করার পূর্বে আমরা কিভাবে একটি এমএস ওয়ার্ড ফাইলকে সেভ করানো যায় সেটি বিষয়ে আমরা দেখব। তো আমরা এই যে কাজটা করছি, এই কাজটা আমরা এখন সেভ করে নিব। তো উপরে আমরা দেখতে পাচ্ছি যে সেভ করার পূর্বে কিন্তু এটা ডকুমেন্ট 1 নামে ডিফল্টভাবে দেখাচ্ছে নামটা। তো আমরা যতক্ষণ পর্যন্ত না যে কোনো একটা ডকুমেন্ট সেভ করব ততক্ষণ পর্যন্ত কিন্তু ডকুমেন্ট 1, 2, 3, 4 এরকম নাম দেখাবে। যখন আমরা সেভ করার পর যে নির্দিষ্ট একটা নাম দিয়ে সেভ করব তখন কিন্তু সেই নামটা আমাদের এখানে শো করবে। তো কিভাবে একটা ফাইলকে সেভ করা যায় সেটা আমরা দেখি। তো এমএস ওয়ার্ডের ফাইলটা সেভ করার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে উপরের ফাইল মেনুতে। ফাইল মেনুতে একটা ক্লিক করার পর আমরা নিচে আসলে দেখতে পারবো যে এখানে সেভ নামে একটা অপশন আছে। আমরা যদি সেভে ক্লিক করি দেন এরকম আমাদের একটা বক্স চলে আসবে। এখন এখান থেকে যে ব্রাউজ নামে যে অপশনটা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানে দেখাচ্ছে যে ফাইল নেম। তো আমরা যে ফাইলটাতে কাজ করছি এই ফাইলের নামটা কি দিব সেটা আমাদের এখানে লিখে দিতে হবে। যেমন আমরা যদি কোনো একটা সিভি রেডি করি তাহলে এখানে সিভি লিখে করব, অথবা আমরা একটা যে কোনো প্যারাগ্রাফ লিখছি যে মাই ভিলেজ সম্পর্কে, তাহলে আমরা ফাইলটার নাম দেব মাই ভিলেজ। তো আমি এই ফাইলটা যেহেতু টেস্টমূলক, তো এটা আমি টেস্ট নামে সেভ করব, তাই টেক্সট লিখলাম। তো এখন এখান থেকে আমাদের এই ফাইলটার লোকেশন সিলেক্ট করে দিতে হবে যে কোথায় আমরা সেভ করব। তো আমি আপাতত চাচ্ছি যে ডেস্কটপে সেভ করব। তো এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। দিয়ে আমি যদি চাই যে ডেস্কটপের কোনো একটা ফোল্ডারে সেভ করব দেন এখান থেকে আমি সেই ফোল্ডারটা সিলেক্ট করতে পারি। তো আমি চাচ্ছি জাস্ট ডেস্কটপের উপরে সেভ করব। তো এখানে মূলত দুইটা কাজ, একটা ফাইল নেম এবং দ্বিতীয়ত লোকেশন। এই দুইটা দেওয়ার পর আমরা যদি সব শেষে সেভে ক্লিক করে দেই দেন দেখা যাবে যে এই ফাইলটা আমাদের সেভ হয়ে গেছে। এখন উপরে আমরা দেখতে পাচ্ছি test.doc6 ফাইলে কিন্তু এই ফাইলটা আমাদের সেভ হয়েছে। তো সেভ হয়েছে কিনা আমরা একটু দেখে নিই। তো এটা আমি ক্লোজ করে দিলাম। দেন ডেস্কটপে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে টেস্ট নামে এখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। দেন এটা যদি আমি ডাবল ক্লিক করে ওপেন করি দেখতে পাচ্ছি যে আমার সেভকৃত ফাইলটি এখন ওপেন হয়েছে। তো এভাবে আমরা সেভ করতে পারি। তো এটা সেভের আমি ফাইলে গিয়ে যদি এখানে সেভে ক্লিক করি এভাবেও হবে, অথবা এটার শর্টকাট কি Ctrl+S। আমি একটা নিউ ডকুমেন্ট নিচ্ছি। ওকে, তো নিউ ডকুমেন্ট নেওয়ার শর্টকাট কি Ctrl+N। আমি যদি Ctrl+N প্রেস করি দেন আমার কিন্তু একটা নতুন ডকুমেন্ট এখানে ওপেন হবে। অথবা ফাইলে গিয়ে যদি নিউতে ক্লিক করে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করি দেন আমার কিন্তু একটা নতুন ডকুমেন্ট ওপেন হবে। তো আমি দ্বিতীয়বার আরেকটা টেস্টের জন্য একটা করলাম, লেখা লিখলাম। দেন আমি যদি ফাইলে না গিয়ে যদি এখন সরাসরি Ctrl+S প্রেস করি, Ctrl+S অর্থাৎ, দেন আমার কিন্তু সরাসরি সেভ অপশনটা চলে আসছে। দেন পূর্বের মতোই ব্রাউজে ক্লিক করলাম, এখানে একটা নাম দিলাম, test2 নামে দিলাম। দেন এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু test2 নামেও একটা ফাইল ডেস্কটপে সেভ হয়ে গেছে, এই যে test2। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা ফাইল সেভ করতে পারবো এমএস ওয়ার্ডের। তো ওকে, আমরা এখন পরবর্তী টুলসগুলো বিষয়ে আলোচনা করি।
তো আমি চাচ্ছি এই লেখাগুলো এখন সবগুলো কেটে দিব। তো সবগুলো কেটে দেওয়ার জন্য আমি যদি কিবোর্ড থেকে Ctrl+A-তে প্রেস করি, Ctrl+A-তে প্রেস করলে অল সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ একটা ডকুমেন্টের ভিতরে যা থাকবে সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে যাবে Ctrl+A প্রেস করার মাধ্যমে। দেন আমি যদি হচ্ছে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করি, তাহলে এখানে যা আছে সম্পূর্ণগুলো ডিলিট হয়ে যাবে বা মিশে যাবে। ওকে, তো আমরা এবার দেখব টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি, এটা দ্বারা কি কাজ করা হয়। আচ্ছা, মনে করলাম যে আমি এটাই লিখি, ওকে। এখন এই লেখাটাতে আমি হচ্ছে একটা ইফেক্ট দিব, সেটা কিভাবে দিতে পারি? এটার লেখা আমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। শুরুতেই প্রথম পর্বে বলছিলাম যে কোনো লেখা কাস্টমাইজের শুরুতে আমাদের অবশ্যই সেটি সিলেক্ট করে নিতে হবে। দেন সিলেক্ট করার পর এখান থেকে টেক্সট ইফেক্টে গিয়ে আমি দেখেন এখানে প্রতিটা ইফেক্টে যাওয়ার সাথে সাথে এটা কিন্তু পরিবর্তন হচ্ছে ওই ইফেক্ট অনুসারে। দেন এখান থেকে যেটা আমি সিলেক্ট করে দিব এই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই হবে। এখন এটা যদি হচ্ছে আমি একটু ফন্ট সাইজ বড় করে দেই, দেন দেখতে পাচ্ছেন যে নিচে একটা হচ্ছে ওয়াটারমার্কের মতো এখানে চলে আসছে। দেন এটা সিলেক্ট করে এখানে আরও কিছু অপশন আছে, যেমন শ্যাডো। আচ্ছা, শ্যাডো বলতে বুঝি হচ্ছে ছায়া যেটা আর কি। তো এখানে অন্যান্য শ্যাডো আছে, এগুলানো দিতে পারি চাইলে। তারপর এই যে গ্লোর মধ্যে হচ্ছে এগুলান আছে, এগুলান চাইলে হচ্ছে আমরা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, তাহলে লেখাটা আমার এটা হচ্ছে একটু আগের তুলনায় সুন্দর দেখা যাচ্ছে। ওকে, ওয়েল, এরপরে আমরা আসি হচ্ছে হাইলাইট কালার নিয়ে। তো হাইলাইট জিনিসটা কি, আমরা অনেক সময় হচ্ছে বইয়ের মধ্যে তো দাগাইতাম যে খুব ইম্পর্টেন্ট যে লাইনটা, তো সেই রকম করে আমি যদি চাই যে এখানেও একটা দাগাবো, তো আমি আগে শুরুতে কিছু লিখে নিই। ওকে, জাস্ট এই লেখাটা লিখলাম। আমি চাচ্ছি যে এখান থেকে আমার এই লাইনটা আমি হচ্ছে হাইলাইট করব। তাহলে আমি এই লাইনটা সিলেক্ট করার পর যদি এখানে হাইলাইট থেকে, যেহেতু ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর এখান থেকে যে কালারটা আমার চুজ হয় সেই কালারটা সিলেক্ট করে দিলে এই লেখাটা আমার হাইলাইট হয়ে গেল। ঠিক আছে, আর এই হাইলাইটের উপরে যে কালারটা থাকবে, আমি যদি কোনো কিছু একটা সিলেক্ট করার পর এটাতে ক্লিক করি, তাহলে ওই লেখাটা ওই কালারটা আমার হচ্ছে এখানে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আর যদি অন্য কালার দিতে চাই সেক্ষেত্রে আমার সিলেক্ট করার পর এখানে হচ্ছে এই অ্যারো বাটনে ক্লিক করে অন্য একটা কালার যেটা দিতে চাই সেটা সিলেক্ট করলে আমার এটা হাইলাইট কালারটা পরিবর্তন হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আছে হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালার জিনিসটা কি, যেমন এই লেখাটা তো একটা ফন্ট, তাই না? তো এই ফন্টের কালারটা যেমন এখন কালোতে আছে, এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই আমি এটা সিলেক্ট করে নিতে হবে। আমি যদি পুরোটাই সিলেক্ট করে নিই, দেন হচ্ছে এখান থেকে ফন্ট কালার যেহেতু এখানে লাল আছে মানে ডিফল্ট অবস্থায়, এখানে ক্লিক করার সাথে আমার এটা সম্পূর্ণ লেখাগুলো কিন্তু লালে পরিণত হইল। ঠিক আছে, আমি যদি অন্য কালার দিতে চাই সেক্ষেত্রে আমার এটা সিলেক্ট অবস্থায় যেহেতু আছে, অ্যারো বাটনে ক্লিক করার পর যদি এই সবুজ দেই তাহলে সবুজ হবে, নীল অথবা লাল, এখান থেকে যে কালারটা আমাদের চুজ হয় সেইটা ক্লিক করার সাথে আমাদের ফন্টের কালারটা পরিবর্তন হবে। তো এখানে দেখলাম কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে হাইলাইট কালার আর একটা ফন্ট কালার। ফন্ট হচ্ছে ফন্টের কালারটা পরিবর্তন হবে, এবং হচ্ছে হাইলাইট কালারটা আমি যতটুকু জায়গায় সিলেক্ট করব ওই লেখাটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কালার যুক্ত হবে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমরা হচ্ছে এইটা বিষয়ে দেখব চেঞ্জ কেস বিষয়ে। চেঞ্জ কেস এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, আমি একটা আগে সেন্টেন্স লিখে নিই। ওকে, আচ্ছা, আমি এই লেখাটা কপি করে নিচ্ছি। তাহলে আমি সিলেক্ট করলাম, কপির শর্টকাট কি আমরা সকলেই জানি, Ctrl+C।
কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নিয়ে বাইরে একটা ক্লিক করে এই কার্সরটা যেহেতু এখানে আছে আমি নিচে এটা কপি করব, তাহলে ইন্টার দিয়ে কার্সরটা নিচে নিয়ে আসলাম। দেন আমি যদি কন্ট্রোল ভিতে প্রেস করি, এটা হচ্ছে এখানে পেস্ট হয়ে গেল ওই লেখাটা। দেন এমএস ওয়ার্ডের ক্ষেত্রে একটা সুবিধা কি, যে লেখাটা আমরা একবার কপি করে নিব, পরবর্তীতে যে কয়বার আমরা কন্ট্রোল ভিতে প্রেস করব ওই লেখাটা বারবার আমাদের পেস্ট হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে এখানে 5টা নিলাম কপি করে। এখন আমরা হচ্ছে চেঞ্জ কেজ এখানে কি টুলস এটা বিষয়ে জানব। ওকে, তো আমরা অনেক সময় কি হয় যে ছোট হাতের লেখা অনেক সময় লিখি, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে আমাদের সব লেখা বড় হাতের হওয়ার দরকার ছিল। তো সেক্ষেত্রে সব লেখা তো এভাবে কেটে দিয়ে নতুন করে লেখা সম্ভব না। যখন আমরা একটা বড় প্যারাগ্রাফ লিখব বা কম্পোজিশন যেটাই হোক এগুলো লিখব, সেটা তো সম্ভব না। সেক্ষেত্রে এখানে সহজ একটা উপায় আছে। আমি এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে এই যে চেঞ্জ কেজে গিয়ে যদি এখানে আপার রো বা আপার কেস করে দেই, দেন আমার এই টোটাল সেন্টেন্সটা কিন্তু বড় হাতের অক্ষর হয়েছে, সবগুলো অক্ষরে। তারপর হচ্ছে সব শুরুতেই আছে হচ্ছে সেন্টেন্স কেজ, যেটা সচরাচর সব ক্ষেত্রেই থাকে। সেন্টেন্স কেজটা হচ্ছে একটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে এবং বাকি সবগুলো অক্ষর হচ্ছে ছোট হাতের হবে, ঠিক আছে। দেন পরেরটা যদি আমি সিলেক্ট করি, পরেরটা আছে হচ্ছে লোয়ার কেজ। লোয়ার কেজ যদি সিলেক্ট করে দেই তাহলে সবগুলো লেখাই আমার হচ্ছে ছোট হাতের হবে। দেন পরেরটা সিলেক্ট করলাম, পরেরটা হচ্ছে আপার কেজ, অর্থাৎ সবগুলো হচ্ছে বড় হাতের হবে। দেন তারপরেরটা সিলেক্ট করে কি আছে যে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, অর্থাৎ প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা করে বড় হাতের হবে এবং বাকি অক্ষরগুলো হচ্ছে ছোট হাতের অক্ষরে হবে। তো এটা যদি আমি সিলেক্ট করে দিই, দেখেন একটা সেন্টেন্সের যেহেতু সেন্টেন্স এটা আমি সিলেক্ট করছি, সেন্টেন্সের প্রতিটা অক্ষর ওয়ার্ডের প্রথমটা বড় হাতের হয়েছে এবং বাকি অক্ষরগুলো কিন্তু ছোট হাতের হয়েছে। এবং সব শেষেরটা দেখি, সব শেষেরটা আছে হচ্ছে টাগল কেস। টাগল কেসটা হচ্ছে একটা সেন্টেন্স এর প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা করে ছোট হাতের এবং পরের অক্ষরগুলো হচ্ছে বড় হাতের, ঠিক আছে। তো এইটা যদি আমি সিলেক্ট করে দিই, তো প্রথম অক্ষরটা হচ্ছে ছোট হাতের হয়েছে এবং বাকি অক্ষরগুলো কিন্তু বড় হাতের হয়েছে। যাই হোক, এটা হয়নি, তবে এটা আমাদের সচরাচর সব কাজে এরকম লাগে না। আমাদের সব থেকে মেইন বিষয় হচ্ছে এই যে উপরের যেগুলান আছে এগুলান, ঠিক আছে। ওকে, তো আমরা হচ্ছে চেঞ্জ কেজের এটা দেখলাম। তো এগুলান কিন্তু দেখলেও বোঝা যাইতেছে, যেমন সেন্টেন্স কেজ লেখাটার হচ্ছে প্রথমটা কিন্তু বড় হাতের, বাকিগুলান ছোট। তারপর লোয়ারটার হচ্ছে সবগুলানই ছোট। আপার কেস এটা হচ্ছে সবগুলানে বড়। আর ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, এটার প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা করে বড় হাতের। আর টাগল কেসটা হচ্ছে প্রথমটা ছোট হাতের, পরেরগুলান কিন্তু বড় হাতের। ওকে, ঠিক আছে, আমাদের এইটা হচ্ছে কমপ্লিট হইল। এখন সব শেষে আছে হচ্ছে ক্লিয়ার ওয়ার্ড ফরম্যাটিং, এই টুলসটার বিষয়। যেমন আমরা হচ্ছে এই সেন্টেন্সে বা এই লেখাটাতে এ পর্যন্ত অনেক কিছুই কিন্তু অ্যাপ্লাই করছি। যেমন ফন্ট সাইজ হচ্ছে বাড়াইছি, তারপর হচ্ছে ফন্ট কালারটা চেঞ্জ করছি, অনেক কাস্টমাইজ করছি। তো আমি চাইতেছি যে এই লেখাটা আমার ডিফল্ট অবস্থায় যাবে। ডিফল্ট অবস্থায় কীরকম, যে হচ্ছে ফন্ট সাইজ থাকবে 11, মানে শুরুতেই যে লেখা থাকে আর কি। তো এটা আমি সিলেক্ট করে এখান থেকে যদি ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করি, দেন আমার একদম শুরুতে ডিফল্ট অবস্থায় যেরকম লেখাটা হয় সেই রকম অবস্থায় কিন্তু চলে গেছে। আর যা যা অ্যাপ্লাই করছে এগুলো কিন্তু উঠাই গেছে, ঠিক আছে। আমরা চাইলে এখন হচ্ছে এখানে আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবো, ওইটা কোনো সমস্যা না। তো এভাবে হচ্ছে আমি যদি সম্পূর্ণটাই সিলেক্ট করি, দেন ক্লিয়ার অন ফরম্যাটিং দিই, সবগুলোই কিন্তু আমার ডিফল্ট অবস্থায় চলে গেছে, ঠিক আছে। ওকে, এখন আমরা পরের যে অপশনগুলো আছে প্যারাগ্রাফের মধ্যে, এই 4টা অপশন আজকের ভিডিওতে দেখব, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই লেখাটা একটু ছোট করে নিই, আর এগুলো হচ্ছে নিচে একটু দিয়ে দিই। ওকে, আমি চাচ্ছি যে আমার এই লেখাটা, এটা তো পুরোটা একটা পেজ, এই পেজের মাঝামাঝি অবস্থায় থাকবে। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে, আমি এটা সিলেক্ট করে যদি এই যে অ্যালাইনমেন্টে যাই, এটা হচ্ছে অ্যালাইন লেফট, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে অ্যালাইন রাইট। তো অ্যালাইন লেফট তো এই অবস্থায় আছে, আমি যদি এখান থেকে সেন্টারে ক্লিক করি, দেখেন এই লেখাটা কিন্তু এই পেজের মাঝামাঝি অবস্থায় চলে আসছে, ঠিক আছে। সেমভাবে এটা সিলেক্ট করে যদি অ্যালাইন রাইটে ক্লিক করি, দেন এই লেখাটা কিন্তু
ডান পাশে চলে আসছে। ঠিক আছে, আবার যদি অ্যালাইন লেফট করে দেই তাহলে আবার ওই বাম পাশে পূর্বের ন্যায় চলে আসলো। ঠিক আছে, তো আমরা হচ্ছে অ্যালাইন লেফট সেন্টার রাইট দিয়ে বুঝতে পারছি যে এই লেখাটা কি হয়। ঠিক আছে, এবং সবশেষে আছে হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই দেখানোর জন্য আমাদের কিছু লেখা লাগবে। আচ্ছা, আমি লেখাটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখেন কি হচ্ছে, এই লেখাটা কখনো এখানে শেষ হয়ে গেছে, পরের লাইনে এখানে শেষ হয়ে গেছে। তো আমি চাইতেছি কি, যেমন পত্রিকায় কিন্তু দুই পাশে লেখা হচ্ছে সমান থাকে, তাই না? তো আমি চাচ্ছি এই লেখাটা দুই পাশে আমার পেজের হচ্ছে সমান থাকবে। সেক্ষেত্রে এটা আমি টোটালি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখান থেকে যদি জাস্টিফাই করে দিই, এখন দেখেন এই লেখাটা কিন্তু দুই পাশে সমান হয়ে গেছে, এই পাশে প্লাস এই পাশে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা এটা জাস্টিফাই করতে পারবো জাস্টিফাইয়ের মাধ্যমে। তো আমাদের কিন্তু অ্যালাইনমেন্টের এই হচ্ছে 4টে টুলস মোটামুটিভাবে কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখব যে হচ্ছে বুলেটস এবং নাম্বারিং, এই দুইটা জিনিস। এই দুইটা জিনিস হচ্ছে, যেমন অনেক সময় আমাদের কিন্তু লিস্ট করার লাগে, অর্থাৎ তালিকা, যে এখানে কয়েকজনের স্টুডেন্টের নাম আছে, এই নামের হচ্ছে 1 2 3 4 করে এরকম করে দেখাবে, অথবা বামে হচ্ছে স্টার চিহ্ন বা গোল একটা তারকা চিহ্ন এরকম করে দেখাবে। তো এটা কিভাবে করতে পারি, যেমন ভাবলাম যে এখানে আমি হচ্ছে কিছু স্টুডেন্টের নাম লিখছি, যে রফিক, শফিক, সালাম, জুবের। ওকে, তো এটা যদি আমি একটা হচ্ছে বুলেটস, এখান থেকে বুলেটস টুলসে গিয়ে দেখেন এখানে ক্লিক করার পরে যে ডট আকারে আছে, তারা আকারে আছে, তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন দ্বারা, এখান থেকে যেটা আমি সিলেক্ট করে দিব, এই হচ্ছে নামের বাম পাশে এরকম কিন্তু চিহ্ন আকারে এখানে হয়ে যাবে। তো এই চিহ্ন আকারে যদি কোনো কিছু দিই, সেক্ষেত্রে হচ্ছে এই বুলেটস টুলসে আসবো, এবং হচ্ছে পরবর্তীতে আমরা যদি চাই যে 1 2 3 4 অথবা রোমান সংখ্যা দিব, দেন হচ্ছে এই নাম্বারিং টুলসে এসে যদি আমি হচ্ছে যেমন এই যে রোমান সংখ্যা আছে, এটা যদি দিই তাহলে রোমান সংখ্যা হয়ে গেল। দেন হচ্ছে যদি ABCD এভাবে দিতে চাই, ছোটো হাতের বড় হাতের, তাহলে এটা আমার এভাবে হয়ে গেল। ঠিক আছে, তো এভাবে আমরা হচ্ছে নাম্বারিং আকারেও দিতে পারি, অথবা বুলেটস আকারে যে কোনো একটা তালিকা বা লিস্ট এভাবে হচ্ছে দিতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা যে টুলসগুলো বিষয়ে আলোচনা করলাম, আশা করি বিস্তারিত আলোচনা করা হয়েছে, সকল টুলস বিষয়ে আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন, এবং আপনারা অবশ্যই এগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন বাসায়, এবং কোথাও কোনো সমস্যা হলে আমাদের অবশ্যই জানাবেন, আমরা হচ্ছে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।